কারণ 1974 সালে সিরাজ শিকদারের কে যখন হত্যা করলো মুজিব সরকার, সেই হত্যাকাণ্ডের পরে আমাদের উপরে গজব নেমে আসছিল। আমরা মোটামুটি যদি ধরা পড়তাম তাহলে এখন মোটামুটি ইন্তেকাল করে দোজক টোজক বা বেহেশতে কোথাও থাকতাম না, আমাদের পৃথিবীতে যে থাকতাম না এটা নিশ্চিত। তো সেই প্রায় কয়েক মাস, মানে যদি 75 সালের 15ই আগস্টের ঘটনা না ঘটতো তাহলে অন্তত পক্ষে উন্মুক্ত বাতাসের নিচে দাঁড়ানোর সুযোগ আর জীবনে পেতাম না। যদিও আমি ওই হত্যাকাণ্ডটা নিন্দা করি, অত্যন্ত ট্র্যাজিক একটা হত্যাকাণ্ড, কিন্তু ওইটাই আমাদের আসলে টার্নিং পয়েন্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসে। তারপরে হলো আপনার সেটা গেল। তারপরে 76 সালে যারা ক্ষমতায় আসলেন, আমাদের মোহতারাম প্রধানমন্ত্রীর রাজত্ব শুরু হলো যখন 76 সাল থেকে 96 থেকে 2001 এই সময়ে ভয়াবহ রকমের নির্যাতনের শিকার হয়েছে। এক নম্বর হলো যে আমাকে হত্যা করার জন্য 25শে সেপ্টেম্বর 1996 সাল ভয়াবহ রকমের ছুরিকাঘাত করে আমাকে মানিক মিয়াবিনে ফেলে রাখা হয়েছে। গরিব রিক্সাওয়ালারা উদ্ধার করে হাসপাতালে পৌঁছে জেনারেলের বাসটা নিয়ে 56 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে বেরিয়ে এসেছে। এইটার কোনো তদন্ত করেনি, বিচারও করেনি তৎকালীন। আরেকটা হলো এরপরে এখানেই শেষ না, তারপরে তখন সুস্থ বেরলাম দেখি দুটো মামলা। কি মামলা? $24 বিলিয়ন আমরা করছি, অফার করেছি উপহার হিসেবে দেবো যদি এই প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাত করতে হয়। হত্যা ষড়যন্ত্র, এটা 1 নম্বর আসামি ছিলেন আমাদের সাবেক প্রেসিডেন্ট AQM বদরুদ্দোজা চৌধুরী। 2 নম্বর ছিলেন সাদেক হোসেন খোকা। 3 নম্বর ছিলেন আনোয়ার জাহিদ সাহেব। তারপরে ছিলেন আমাদের বাহাউদ্দিন ইনকিলাবের সম্পাদক। আমি ছিলাম 6 নম্বর না 7 নম্বর। তো এইরকম হাস্যকর মামলা। তখন এটা যখন কেসে আমরা কোর্টে গেলাম, কয়েক মাস তো আন্ডারগ্রাউন্ডে, তো তখন যে আদালতে এটা রায় হয়েছিল সেই আদালতে ছিলেন রুহুল আমিন সাহেব এবং পরবর্তীকালে চিফ জাস্টিস লতিফুর রহমান সাহেব। এনে বলে আদালত এমন ভাবে আমাদেরকে জামিন দিয়ে দিল যে এই আদালতের পারমিশন ছাড়া এদেরকে অনুসরণ করা যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না, মালামাল ক্রোক করা যাবে না, হয়রানি করা যাবে না, শত শত ধারা দিয়ে জামিন দিয়ে দিচ্ছে। এখনকার সেই আদালত তো এই জামানায় পেটিকোটে পরিণত হয়ে গেছে। 72 থেকে 75 সালে মুজিব কোর্ট, এখন হচ্ছে পেটিকোট। তো এইরকম গেল। আর এবার যেটা আমাদের সৈয়দ আব্দুল আহমদ সাহেব বলেছেন, এবার আসার পরে আমরা মাশাআল্লাহ 2008 থেকে এখন পর্যন্ত দেখেন জীবন বাঁচানোর জন্য এখনো কোনো পত্রিকায় নেই যা দ্বারস্থ হয়নি। বলছে আরে বাপরে বাপ, এক পত্রিকা তো নির্বাহী সম্পাদক হিসাবে অফার দিল, হোটেল সোনারগাঁয়ে বসে একটা ডিনার করলাম সেই মালিক পক্ষের সঙ্গে। 1 মাস পরে মালিক পক্ষ আমাকে বলে, ভাই আপনারা নিলে আমার কল্লা চলে যাবে। কল্লা চলে যাবে কেন? যে ইনু মিয়া তখন তথ্যমন্ত্রী, ইনু বলছে যে আপনি তো মরবেন আমারে শুনতে পারবেন, কারণ একেবারে ক্রস ফায়ার করে দেবেন। ভাই আমি কি করবো? না আপনার কিছু করতে হবে না, আমি জানতাম এটা হবে। এরকম বেকার হইতে হইতে শেষ পর্যন্ত একটা স্কুলে ছাত্র পড়ায় খাইয়ে দিই। তো 2 বেলা 2 ভাত জোটে, সেখানেও নানান সমস্যা। এবার অসুস্থতার সময় যদি মানে মাননীয় মহাসচিবের স্নেহ মমতা না পেতাম তাহলে হাসপাতাল থেকে বেরোতে পারতাম না, পয়সার অভাবে। এত বিল হয়েছে যে টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। যাই হোক, আমি এই কথা বলে আমরাও নির্যাতিত। তো 72 সালে আমরা যখন স্বাধীনতা করা, আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল কি, আমি সংক্ষিপ্ত খুব দ্রুততার সঙ্গে 5 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক জীবন, আমাদের লক্ষ্য ছিল মানবাধিকার পুনরুস্থাপন, আমাদের লক্ষ্য ছিল আইনের শাসন, আমাদের লক্ষ্য ছিল শোষণ মুক্ত সকাল, সম্পদের সুষম বন্টন, রৌদ্র করজ্জ্বল দুপুর, অঝোর শ্রাবণ। আমাদের লক্ষ্য ছিল জ্যোৎস্না প্লাবিত রাত, নদী ভাঙ্গন মুক্ত বেলাভূমি, মানবিক সৌন্দর্যের চূড়ান্ত বিকাশ, ভালোবাসা প্রেমময় প্রীতি স্নিগ্ধ এক দেশ।
সবগুলো হত্যা করেছে 72 সালে। 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন বাংলাদেশে পা দিয়েই শেখ মুজিবের ভাগ্নে, তৎকালীন দণ্ডমুণ্ডের কর্তা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী শেখ মুজিবের ভাগ্নে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, এটা 72 সাল, ঘোষণা করলেন আমরা আইনের শাসন চাই না, আমরা চাই বঙ্গবন্ধুর শাসন। বাস, বাংলাদেশের আইনের শাসনের যে প্রত্যাশাটুকু জন্ম লাভ করেছিল সেটা ইন্তেকাল করলো এবং ফ্যাসিবাদের বীজ রোপণ করা হয়, শুরু হলো ফ্যাসিবাদী শাসন। এই ফ্যাসিবাদী শাসনের শহীদুল ইসলাম সাহেব ছাত্রলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, তিনি 73 সালে বললেন, 6 জানুয়ারি 73 সালের 6 জানুয়ারি শেখ শহীদুল ইসলাম বলতেছেন যে এটা আপনি শহীদ, আপনি ভয় পেন না, আপনার কথা বলছি না, পরবর্তীকালে এরশাদের মন্ত্রী হয়েছিলেন এই শহীদুল ইসলাম। উনি বললেন প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা এবং বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন করা হবে। কি বুঝলেন? এবং এমন ঘটনা সেই সময় ঘটেছে যে বঙ্গবন্ধু না বলার কারণে একজনের মাথা কেটে ফুটবল খেলেছে, এরকম ঘটনাও আছে সেই সময়। ভয়াবহ রকমের পৈশাচিক একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছিল বাংলাদেশে। শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? হাসান হাফিজুর রহমানকে যখন অ্যারেস্ট করা হয় পত্রিকা বন্ধ 73 সাল, তিনি কি অপরাধ করেছিলেন? একটা টেলিগ্রাম বাইর করেছেন দৈনিক বাংলা থেকে, তিনি প্রধান সম্পাদক, এর আগে সম্পাদক ঠিক শামসুদ্দিন, আবুল কালাম শামসুদ্দিনের মতো মহিমাময় ব্যক্তিত্ব, যিনি নজরুলকে প্রথম বলেছিলেন যে তিনি আসলে যুগ প্রবর্তক কবি, অত বড় সম্পাদক আমাদের ইতিহাসে এখনো জন্মায়নি। আবুল কালাম শামসুদ্দিনের নামে আমাদের মহামান্য প্রেস ক্লাবের মধ্যে কিন্তু আর কিচ্ছুই নেই, আছে তার শীর্ষ সাগরদের নিয়ে। তো যাই হোক, সেটা হতেই পারে, দলীয় পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তো সেই আবুল কালাম শামসুদ্দিনকে তাড়িয়ে দিয়ে নিয়ে আসা হলো হাসান হাফিজুর। হাসান হাফিজুর রহমান ছিলেন 21শে ফেব্রুয়ারি সংকলনের জনক, বিখ্যাত কবি। তিনি তো ঢাকা শহরে বাস করা সত্ত্বেও শামসুর রহমানরা যখন দৈনিক পাকিস্তানে চাকরি করেন, 71 সালের অবরুদ্ধ যুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় আমাদের ইকবাল সোহান চৌধুরী ভাই, আমাদের শামসুর রহমান ভাই, আমাদের অনেক রহমান ভাইরা পাকিস্তানে আন্ডার পাকিস্তানি ফ্ল্যাগ চাকরি করেছেন। হাসান হাফিজুর রহমান কিন্তু করেন নাই, ঢাকা শহরে থাকা সত্ত্বেও 100টা সুযোগ ছিল তার, কিন্তু করেননি। সেই লোকটাকে দেওয়া হলো দৈনিক পাকিস্তানের, তখন এটা দৈনিক বাংলা হয়ে গেল, তার সম্পাদক করা হলো। 73 সালে তিনি একটা টেলিগ্রাম বের করেন, কি বের করেছেন? ভিয়েতনাম বিরোধী ছাত্র ইউনিয়নের একটা সমাবেশ হয়েছিল ভিয়েতনামে মার্কিন আগ্রাসন নিয়ে। ফলে সেই দিন এইখানে 3টে ছেলে মেয়েকে হত্যা করা হয়েছিল পুলিশের গুলিতে। এইটা একটা টেলিগ্রাম করেছিলেন তিনি যে স্বাধীন বাংলাদেশের মাটিতে আবার রক্ত, জাস্ট, আর খারাপ কথা কিছু বলেনি। এইটাই সোজা তার চাকরির থেকে চ্যুত, এবং যেখানে পাওয়া যায় ধরো। তোয়াব খান যদিও পরবর্তীকালে বঙ্গবন্ধুর মহান সৈনিকে পরিণত হয়েছে, মানে প্রেস সেক্রেটারি বানাইছিল, যাই হোক এগুলো, যাই হোক আওয়ামী লীগের পছন্দের মালিক, যাই হোক। তো হাসান হাফিজুর রহমানকে চাকরিচ্যুত করা হয় এবং তাকে হেভি পানিশমেন্ট দেবে। তখন সাংবাদিক ইউনিয়নের নেতারা শেখ মুজিবের কাছে গেলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে, বঙ্গবন্ধু হাসান হাফিজুর রহমানের মতো এত বড় কবি, এত বড় সম্পাদক, তাকে যদি এরকম হেনস্থার শিকার হতে হয় তাহলে তো আমাদের জন্য সমস্যা। তোমাদের নীতি কথা এইসব আমার শিখে চাইছো না। শেখ মুজিবের ডায়লগ এগুলো প্রেস ক্লাবে বসে বসে ধারবা, আমার পত্রিকায় চাকরি করে আমার বিরুদ্ধে টেলিগ্রাম বাইর করবা, এটা চলবে না। সংবাদপত্রে কালো দিবসের সূচনা হয়ে গেছিল অনেক আগেই। যাই হোক, হক কথা সম্পাদক আসলে 72 সালের 21শে জুন অ্যারেস্ট ছিল, মৌলানা ভাসানীর হক কথা, সেটা তো বন্ধ করে দিতে শেখ মুজিব বিন্দু পরিমাণ মানে ইতস্তত করেনি। মৌলানা ভাসানীর প্রাচ্য বার্তা, হক কথা সম্পাদক ছিলেন ইরফানুল বারী, তিনি এখনো জীবিত, কিন্তু প্রাচ্য বার্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাচ্য বার্তা সম্পাদক ছিল ফজলুল ওয়ালি, বিখ্যাত সাংবাদিক, মহিপুরের প্রান্তরে। এইরকম অসাধারণ লেখা মৌলানা ভাসানীকে নিয়ে আমি অন্তকে করিনি। এরপরে আরেকটা লেখার কথা বলা যেতে পারে, আহমেদ হুমায়ুন সাহেবের একটা লেখা ছিল অবিস্মরণীয় সেই জননায়ক। এগুলো হলো ক্লাসিক লেখা, মানে এগুলো মানুষের পক্ষে দ্বিতীয়বার লেখা সম্ভব হবে না। যাই হোক,
তো এরকম একটা কন্ডিশনের মধ্যে আজকে আমরা আসছি কালো দিবসে। বাংলাদেশ তো ডেইলি এখন ব্ল্যাক ডে, এটাতে আমাদের এখন উদযাপন করা সেটা আমরা সবাই বেনজির হব। বেনজির হলে চুরি করাও যাবে, লুট করা যাবে, ক্ষমতার অপপ্রয়োগ করা যাবে, দেশের ভাগাও যাবে, এত সুযোগ সুবিধা। আজিজ বাপরে, ইয়ে বলে পিনাকি বলে মোটু আজিজ, মুটা মুটা আজিজের পেটের ভিতরে কি আছে বের করার ক্ষমতা দুদকের নাই। দুদক বলতেছে এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি দমন সেকশন আছে, কিন্তু এটা হবে। তারপরে আরো কত কত আনারের কথা তো জাহিদ, আমাদের ডাক্তার জাহিদ বলতেছে, মানে ডাক্তার জাহিদ বলে বিএনপির জাহিদ না, এই ডাক্তার জাহিদুর রহমান, তার একটা টক হয় ইউটিউবে, ঐক্য নাগরিক ঐক্য, সে বলছে যে আনার দিয়ে তো শুরু, বহু আনাজ পাওয়া যাবে এরপরে তরকারি কোটার জন্য, বহু আনার আসিতেছে পাইপলাইন। তো যাই হোক, এখন বাংলাদেশের দুর্ভিক্ষ চলতেছে, মিডিয়া পুরোপুরি, মিডিয়ার এই নিরীহ নিরপরাধ সাংবাদিকদের কোনো দোষ নাই, মিডিয়ার মালিকরা, সমস্ত মিডিয়ার মালিকদের বিরাট অংশ 99.99 এরা একেবারে সরকারের পায়ে সেজদায় পড়ে আছে। কোনখানে কোন সংবাদপত্রে কথা বলার কোন অধিকারই নাই, কেন দালালি, স্থবকতা, দুর্নীতি। এবং আমাদের সাংবাদিক সমাজে, আমাদের পাকের হোসেন সাহেব বলছেন যে সাংবাদিক সমাজে দুই ভাগ বিভক্ত, আরে দুই ভাগে বিভক্ত না, সাংবাদিক সমাজ তো ক্লিয়ার, এক পক্ষে এজিদ আর এক পক্ষে হোসেন। এজিদরা সব সরকারের পায়ের তলায়, আমরা মাঠের মধ্যে খালি হাতে লড়াই করতেছি, টিনের তরোয়াল নিয়ে যুদ্ধ করতেছি। এই যুদ্ধটা অসম যুদ্ধ, কিন্তু আমরা মাথায় রাখতে হবে যে কারবালা সম্পর্কে মৌলানা মোহাম্মদ আলী জফর বলেছিলেন যে ইসলাম জিন্দা হোতা হ্যায় না, কতলে হোসেন আসলে মরকে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যে হোসেনের মৃত্যুর মরণে, হোসেনের মৃত্যুর ভেতর দিয়ে মূলত এজিদ মারা গেছিল, চিরকালের জন্য ভিলেন হয়ে গেছিল, আর হোসেনের রক্তের ভেতর দিয়ে বারবার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং ইসলাম জিন্দা হয়। আমিও মনে করি, আমরাও মনে করি যে শেখ মুজিবের দুঃশাসন থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম। 7ই নভেম্বরের রেগুলেশনের জন্য জিয়াউর রহমান যদি না আসতেন, আজকের পত্রিকার বিরাট অংশ দুর্ভাগ্যজনক ভাবে যে মানুষটার হাত থেকে পত্রিকার ডিক্লারেশন পেলেন, মিডিয়ার অধিকার পেয়েছে, সেই লোকটার বিরুদ্ধে জিয়াউর রহমান সম্পর্কে যে সমস্ত অশ্রাব্য কথাবার্তা এই সরকারি চামুন্ডারা বলে, সরকারি লোকজন, সেগুলো কি মিডিয়া তোলতাই দেয়। কলাম টলামের নামে জিয়াউর রহমানের 14 গোষ্ঠী তুলে যা লেখা হয়, সেগুলোকে আর যাই হোক মনুষ্যবধবাচ্য বলা উচিত নয়, কারণ জিয়াউর রহমানের সাথে বিরুদ্ধে কথা বলে এটা বেঈমানি, এটা বিশ্বাসঘাত, এটা অকৃতজ্ঞতা। এই অকৃতজ্ঞতা সাংবাদিকতাকে আচ্ছন্ন করেছে। আরেকটা পাশাপাশি বেগম খালেদা জিয়া, আমার মাননীয় মহাসচিব বলে দেখা, এটা তো সত্যি, গণতন্ত্রের জন্য এই মুহূর্তের পৃথিবীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এত স্যাক্রিফাইস, এত সংগ্রাম কে করেছে, এত নির্যাতনের কে বলছে, নাম বলেন পৃথিবীতে। সেই তার সম্পর্কে, তার শাসনামল সম্পর্কে যে সমস্ত ভাষা ব্যবহার করা হয়, সেগুলো আপত্তিকর। ভুলে যায় যে এই প্রেস ক্লাব জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার কত অজস্র অনুদানে সমৃদ্ধ হয়েছে, বাড়ি, জমি, টাকা, বিল্ডিং, সবকিছু তো তাদের দেওয়া, এই দুটো মানুষের দেওয়া। সংবাদপত্রের জন্য কি করে নাই তারা, কিন্তু সেগুলোকে আমরা অর্জনগুলোকে রাখতে পারিনি। অলিয়াস ভাই বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে 3টা কারণের জন্য আমি ভালোবাসি, পছন্দ করি। একটা হলো তার অসাধারণ দেশপ্রেম, 2 নম্বর রাজনৈতিক সততা, আর একটা আদর্শের প্রতি নিষ্ঠা, নিজের স্থান সেটার সাথে তিনি বেইমানি করেন না। তো এরকম একটা মানুষ, এরকম একটা মহিলা, এরকম একটা প্রধানমন্ত্রী, একটা বীর মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে বেগম জিয়ার নাম নাই। আছে কার? মুক্তিযুদ্ধে যাদের কোনো জন্ম হয়তো বাপের তখন বিয়ে হয়েছে, মুক্তিযুদ্ধে যারা ধরেন একটা দিনে বাচ্চা জন্ম দিয়েছে, এরা মুক্তিযোদ্ধা। দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু মুক্তি, আমি যেন মুক্তিযোদ্ধা না, কারণ আমি তো স্বাধীনতার পরে এসে দেখি যে টেট্রনের কাপড়, তখন টেট্রন নামে একটা কাপড় পাওয়া যেত, টেট্রনের 2.5 টাকা গজ, এই টেট্রনের কাপড়ের জন্য লাইন দিতে হয়, এবং সেটা মুক্তিযুদ্ধের ডকুমেন্ট দেখাই যায়। কি কোথায় আসলাম রে? যাই হোক, আজকে আমাদের একটা শপথ নিতে হবে যে ফ্যাসিবাদ ঘাড়ের উপরে চেপে বসছে, ভারতের সোশ্যাল মিডিয়ার ধ্রুব রাঠি
এক ধ্রুব রাঠি, অনিকেত চট্টোপাধ্যায়, দীপক মন্ডল, দীপক ব্যাপারী, তারপরে আপনার সুব্রত বসু, এই কিছু ইউটিউবার মোদেরকে মোটামুটি সর্বনাশ করে দিয়েছে। আমি মনে করি আজকে আমাদের মোকাবেলা করতে হবে। এই গদি মিডিয়ার মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমাদেরকে সার্ভাইভ করতে হলে ইউটিউবারদেরকে হাইলাইট করতে হবে, এদেরকে সামনে নিয়ে আসতে হবে। যারা সত্যিকারের যুক্তিসঙ্গত, গালিগালাজ যারা করে তাদের আমাদের দরকার নেই। গালিগালাজ করার লোক তো রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু যুক্তিসঙ্গত ভাষায় তথ্যপত্র সাধিত যে বক্তব্য, ধারালো বক্তব্য, ধ্রুব রাঠি দেন, এই ধ্রুব রাঠি আমি মনে করি যে এই মুহূর্তে এশিয়ার মডেল। তো ভালো থাকবেন সবাই। বারবার